কে রাশেদ, তোর বউ তো দেখছি বেশ সুন্দরী, তা বিয়ে কবে করলি? বিয়া তো করছি অনেক আগে, ওই যে বিয়ার কার্ড তো দিছিলাম, আপনারা তো আর জান নাই। আচ্ছা, তুই হঠাৎ তোর বউকে নিয়ে আমার বাসায় আসলি, কোনো দরকারে আছিস নাকি? চাচা, আমার বউ পড়াশোনায় অনেক ভালো, আমার ইচ্ছা ওরে ম্যাজিস্ট্রেট বানাবো। তো ওই গ্রামে তো ভালো কোনো কোচিং সেন্টার নাই, তাই চিন্তা করছি ঢাকা শহরে একটা ভালো কোচিং সেন্টারে ভর্তি করাই দিব, আর আমার বউরে ম্যাজিস্ট্রেট বানাবো। কি বললি? তুই তোর বউকে ম্যাজিস্ট্রেট বানাবি? জি চাচা। হেই, ম্যাজিস্ট্রেট না, ম্যাজিস্ট্রেট কি সেটা তুই ভালো করে বুঝিস? হ্যাঁ, ম্যাজিস্ট্রেট হওয়া কি এত সোজা? সোজা না, কিন্তু পরিশ্রম করলে, চেষ্টা করলে, ঠিকমতো পড়ালেখা করলে ম্যাজিস্ট্রেট হওয়া তো সম্ভব, তাই না? শোন রাশেদ, এসব চিন্তা বাদ দে। তুই হইলি রিক্সাওয়ালা, আর তোর বউ হবে ম্যাজিস্ট্রেট। স্বপ্ন দেখা ভালো, কিন্তু ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে স্বপ্ন দেখা ভালো না। এখনো সময় আছে, বউকে নিয়ে বাসায় চলে যা। চাচা, ওর উপরে আমার অনেক বিশ্বাস আছে, আপনি দেখেন ওই পারবো। ভালো কথা বললাম তো, বুঝলি না? যাই হোক, ঢাকা যে আসছিস, থাকবি কোথায়? চাচা, চিন্তা করছি আমরা আপনাকে বাসায় থাকবো। ঢাকা শহরে তো আপন বলতে আপনারা ছাড়া আর আমার কেউ নাই, আমার ছোট্ট একটা রুম দিলেই আমরা থাকতে পারবো না রে। তার মানে তুই আমাদের বাসায় থাকবি, এসব চিন্তা করে তুই ঢাকা আসছিস? না না, আমাদের বাসায় থাকা যাবে না। তুই সারাদিন রিক্সা চালিয়ে বাসায় আসবি, তোর শরীর থেকে ঘামের গন্ধ আসবে। তাছাড়া তোরা তো গ্রামের মানুষ, অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকা তোদের অভ্যাস। না না, আমার এখানে থাকা যাবে না। চাচা, আপনার আপন ভাতিজার জন্য কি একটা রুমের ব্যবস্থা করে দেওয়া যায় না? বেশি বড় রুম লাগবে না, ওই ছাদের করে একটা রুম থাকে না, ওই রুমটা দিলে আমরা থাকতে পারবো না গো। ছাদে ঘর দেওয়া যাবে না, ওখানে আমাদের পুরনো জিনিসপত্র রাখি। হয়তো তুই গ্রামে ফিরে যা, না হয় বস্তি টস্তিতে গিয়ে একটা পুরনো ঘর দেখে ভাড়া করে থাক। কি ব্যাপার, এসব কার জন্য আনছো? এগুলো মেহমানদের জন্য বাবা। আমি কি বলেছি তোমাকে এগুলো আনতে? না, আনতে বলেননি। তাহলে নিয়ে আসলি কেন? ওরা এখনই চলে যাবে, ওদের তাড়া আছে। ওরা বস্তিতে গিয়ে একটা ঘর ভাড়া খুঁজবে। তাহলে কি এগুলো নিয়ে যাবো বাবা? হ্যাঁ, যাও, নিয়ে যাও। শোনো না, বলতেছি এখানে দাঁড়ায় থেকে সময় নষ্ট করে আর লাভ নাই, চলো আমরা চলে যাই। আর আমরা গরিব মানুষ, আমাদের একটা জায়গায় ঠিকই ব্যবস্থা হয়ে যাবে, চলো। আচ্ছা, এটা কি ঠিক হলো? হ্যাঁ, তারা কত আশা করে গ্রাম থেকে এসেছিল আমাদের এখানে। আর তাছাড়া আমাদের ছাদের ঘরটা যদি তাদেরকে দেওয়া হতো, এতে তো কোনো সমস্যা হতো না। এই, তাদের জন্য এত দরদ দেখানো লাগবে না। হ্যাঁ শোনো, এইসব গরিব আত্মীয় স্বজনদের থেকে যত দূরে থাকবা ততই ভালো। তাই বলে তাদেরকে চাটাও খেতে দিলে না? কি ভাববে তারা? তারা যা ইচ্ছা তাই ভাবুক, সেটা নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই। এখান থেকে যাও, বিরক্ত করবা না। তারা রিক্সাওয়ালা হয়ে কত সুন্দরী একটা মেয়ে বিয়ে করলো, আর আমার কপালে কি জুটলো? হ্যাঁ, আচ্ছা, তুমি এখনো মন খারাপ করে বসে আছো? বাদ দাও না, যা হয়েছে সব ভুলে যাও। কেমনে ভুলে যাবো কত? আমার চাচা যখন আমগো বাড়িতে বেড়াইতে যাইতো, নিজের শোবার ঘরটা ছাইরা দিয়া তারে শুইতে দিতাম, আমরা বারান্দায় ঘুমাইতাম। চাচার জন্য বড় বড় মাছ রান্না খাওয়াইছি, মুরগি রান্না করে খাওয়াইছি, তাজা শাক সবজি সব রান্না করে খাওয়াইছি। আর আজকে কি করলো দেখছো? কয়টা দিন থাকতে চাইছি, তাই এমন ব্যবহার করলো।
তুমি ভুলা যাইতে কইতেছো না? আমার সাথে সাথে তোমারও অপমান করবো। আচ্ছা দেখো, তারা টাকা পয়সার দিক দিয়ে বড়লোক হতে পারে, কিন্তু মনের দিক দিয়ে তারা অনেক ছোট। আর ছোট মনের মানুষেরা কাউকে আদর করতে জানে না, কাউকে কিভাবে সম্মান করতে হয় সেটা তারা জানে না। তাদের কথায় তুমি আর মন খারাপ করে থেকো না তো। তুমি কষ্ট পেলে কিন্তু আমিও কষ্ট পাবো। আচ্ছা শোনো, এই যে বস্তির মধ্যে ঘর নিছি, তোমার থাকতে কষ্ট হইব না তো? আরে তোমার সাথে থাকতে আবার কিসের কষ্ট? তুমি থাকতে পারলে আমি থাকতে পারবো না কেন? আমার কোনো কষ্ট হবে না। বউ, তোমার কোনো কাম নাই, একটাই কাম, পড়াশোনা করা। তুমি মন দিয়ে পড়াশোনা করো। গ্রামের বেবাক মানুষ আমারে কইছে আমি ভুল করতেছি, কিন্তু আমি তো জানি আমি কোনো ভুল করতেছি না। আমার বউরে আমি শিক্ষিত বানাইছি, ম্যাজিস্ট্রেট বানাবো। আমার স্বপ্নটা পূরণ করি। দেখো, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। ঠিক আছে, যাই, এখন আমাকে রান্না করতে হবে। বসো, তোমার রান্না করতে হইব না, আমি রান্না করবো। তুমি পড়াশোনা করো। কি বলছো এটা? তুমি রান্না করবা? আমি রান্না করবো। তাছাড়া গতকাল থেকে তুমি পড়াশোনা করতে পারো নাই, এখন তুমি মন দিয়ে পড়াশোনা করো। আমি চাই রান্নাটা করি, চাই। কি যে করো না তুমি। আগে আমার স্বপ্নটা পূরণ হোক, তারপরে তুমি রান্না কইরা পড়তে পারছো। আরে তুমি রাশেদের বউ না? জি, তোমার নাম জানো কি? নীলা। নীলা, সুন্দর নেম। জানো তো, তোমার নামটা যেমন সুন্দর, তুমি দেখতেও কিন্তু ঠিক তেমনটাই সুন্দর। আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ, আপনাকে চিনেছি তো। আপনি রাশেদের চাচাতো ভাই না? এই তো, তুমি চিনতে পেরেছো। তা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা কি করছো? আসলে ভাইয়া, আমি কোচিং করতে এসেছিলাম। কোচিং শেষ হয়ে গেছে, আপনার ভাই আমাকে নিতে আসার কথা, ওর জন্য অপেক্ষা করছিলাম। এভাবে রাস্তায় একটা সুন্দরী মেয়ে একা একা দাঁড়িয়ে না থাকার চেয়ে চলো আমি তোমাকে বাসায় পৌঁছে দিই। না না ভাইয়া, তার কোনো দরকার নেই, ও চলে আসবে এক্ষুনি। আরে নীলা, আমি তো তোমার স্বামীর ভাই, আমার সাথে যেতে তোমার কিসের লজ্জা? হ্যাঁ, না ভাইয়া থাক, আপনি যান, আমি চলে যাব, সমস্যা নেই। তা রাশেদের মতো একটা গরিব ছেলেকে তোমার মতো সুন্দরী শিক্ষিত একটা মেয়ে বিয়ে করেছো, আমার তো ভাবতেই অবাক লাগছে। আমার কি মনে হয় জানো, তোমার বাসা থেকে তোমাকে জোর করে ওর সাথে বিয়ে দিছে, তাই না? জি না, আমি নিজের ইচ্ছেতেই বিয়ে করেছি। আচ্ছা, তুমি কি বোকা? হ্যাঁ, আর বোকা না হলে এরকম সুন্দরী স্মার্ট একটা মেয়ে এরকম গরিব দিনমজুর ছেলেকে বিয়ে করে? হ্যাঁ, আচ্ছা যাই হোক, এসব বাদ দাও, তুমি চলো, ঢাকায় নতুন এসছো, তোমাকে একটু ঢাকা শহরটা ঘুরিয়ে দেখাই। না ভাইয়া, তার কোনো প্রয়োজন নেই। আর আমার পরীক্ষা শেষ হলে আপনার ভাই আমাকে পুরো ঢাকা শহর ঘুরে দেখাবে। আচ্ছা, তুমি আমার সাথে এমন করে কেন কথা বলছো? হ্যাঁ, আমাকে কি তোমার পর মনে হয়? সেদিন আপনাদের বাড়িতে আপনারা যে আচরণ করলেন আমাদের সাথে, তারপর আর আপন ভাবার উপায় নেই। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি, সেদিনের সেই ঘটনার জন্য তুমি এখনো রাগ করে আছো, তাই না? আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে নিয়ে এখন রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করি। ইস না, আমি যাব না, আমি তো বললাম আমার কোথাও যেতে ভালো লাগে না, ইচ্ছাও করে না। বউ, আসতে দেরি হয়ে গেল। আরে ঢাকা শহরে যে পরিমাণ জ্যাম। আরে রতন, তুই এই জায়গায়? আরে তোর বউকে দেখেই দাঁড়ালাম। দেখ না, তোর সুন্দরী বউটা এভাবে একা একা রাস্তায় দাঁড়িয়ে আছে। এভাবে একটা সুন্দরী মেয়ে যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে, কখন কে নিয়ে পালিয়ে যায় বলা তো যায় না, তাই না? শোন, আমার বউরে নিয়ে যদি কেউ পালাইতে চায়, আমার বউ যাইবো না। বুঝতে পেরেছি। আচ্ছা, তোরা উঠেছিস কোথায়? ওই মানে সামনে একটা বস্তি আছে, ওই বস্তি একটা ঘর ভাড়া নিছি। কি এমন সুন্দরী বউকে নিয়ে কেউ বসতে রাখে? এটা তো মানতে পারলাম না। দেখেন ভাইয়া, সেটা নিয়ে আপনার না ভাবলেও চলবে। এই চলো তো। আচ্ছা চলো যাই রে রতন।
আসো, ওঠো। আহ, London and to Paris is very much beautiful in England, and we most of the people lived in the. নাও, এখন খেয়ে নাও। সেই কখন থেকে পড়তাছো, নাও এটা খেয়ালো। তুমি খেয়ে নাও, আমি পরোটা শেষ করে খাচ্ছি। আরে পড়তে পড়তে খাও, আমি তোমারে খাওয়াই দিতেছি। না না, শোনো না, তুমি খেয়ে নাও, আমি পরোটা শেষ করে খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি পড়া শেষ করো, আমি বসে আছি, তোমারে খাওয়াই দিব না। জানো, তোমার হাতের রান্না খাওয়ার পর থেকে আমার আর রান্না করতে ইচ্ছে করে না, শুধু তোমার হাতের রান্নাই খেতে ইচ্ছে করে। তুমি যে এত ভালো রান্না কিভাবে করো? রান্না আমি আমার মায়ের কাছ থেকে শিখছি। জানো, আমার মায়ের রান্না অনেক ভালো আছিল। মায়ের চলে যাওয়ার পর নিজে নিজে রান্না করে খাইতে হইতো। কখনো নুন বেশি হয়ে যাইত, কখনো জাল বেশি হয়ে যাইত। সেই আস্তে 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 শিক্ষা গেছি আর কি। আচ্ছা তুমি তাড়াতাড়ি পড়া শেষ করো, খাইতে হইব। আচ্ছা শোনো না, তোমার একটা কথা বলার ছিল। কি কথা কও? আসলে কোচিং এর ফিস লাগবে, সাথে কিছু বইও কেনা লাগবে। এই ধরো 15-16 হাজার টাকার মতো। 15-16 হাজার টাকা? তোমার কাছে তো এত টাকা নাই, তাই না? না, আসলে হয়েছে কি, গ্রাম থেকে যে টাকাগুলো আনছিলাম, এই ঘর ভাড়া দিয়ে আর টুকিটাকি খরচপাতি করে শেষ হয়ে গেছে। আচ্ছা তাইলে একটা কাজ করি, চলো আমি কোচিংটা বাদ দেই, আর তুমি পারলে কিছু পুরাতন বই আমার জন্য সংগ্রহ করো, এইটা দিয়ে চালাই দিবি। আরে না না, তুমি কি কও, কোচিং বাদ দিবা কেন? তুমি চিন্তা করো না, টাকার ব্যবস্থা হয়ে যাইব। কিন্তু হুট করে এতগুলো টাকা তুমি কোথা থেকে পাবে বলো তো? কইলাম না, তুমি কোনো চিন্তা করো না, কোনো না কোনো ভাবে একটা ব্যবস্থা হয়ে যাইব। আচ্ছা অন পড়তে হইব না, খাবার নষ্ট হয়ে যাবো না, হা করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, এই অসময় আমার বাসায় কি মনে করে? চাচা, আমি বিপদে পড়ে আপনার কাছে আইছি। এই বিপদে আপনি ছাড়া আমার পাশে থাকার মতো কেউ নাই। কি বিপদ? চাচা, আমার 15,000 টাকার দরকার। আপনি টাকাটা আমার ধার হিসেবে দেন, আমি 1 মাসের মধ্যে আপনার টাকাটা পরিশোধ করে দিব। তোদের না এই এক সমস্যা, তোরা মনে করিস বড়লোক আত্মীয় স্বজন সব সময় টাকা হাতে নিয়ে বসে থাকে। তোরা আসবি আর আমি টাকা ধার দেব, আলমারি থেকে টাকা বের করে তোর হাতে তুলে দিব। এই জন্য না আমি গরিব আত্মীয় স্বজনের সাথে কোনো সম্পর্ক রাখি না, কয়দিন পর পর টাকা চায়। আচ্ছা, তোর এই 15,000 টাকা কিসের জন্য লাগবে শুনি? কোচিং এর ফির টাকা যদি না থাকে, বই কেনার টাকা যদি না থাকে, তাহলে তোর বউকে পড়ানোর দরকারটা কি? এসব ঢং বাদ দিয়ে বাড়ি ফিরে যা, আমি তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। চাচা, হাত জোর করতেছি, আমার টাকাটা দিয়ে দেন। আমি 1 মাসের মধ্যে আপনার টাকাটা পরিশোধ করে দিব। আপনি আমার শেষ ভরসা চাচা। বললাম তো টাকা পয়সা দিতে পারবো না, যা তো যা, তুই জ্ঞান জ্ঞান করিস না, তোর এই জ্ঞান জ্ঞান শব্দ আমার শুনতে ভালো লাগছে না। বাবা, কি হয়েছে এখানে? দেখ না, ওর বোর নাকি কোচিং ফি লাগবে, বই কেনার টাকা লাগবে, এখন আসছে টাকা ধার চাইতে। ঠিক আছে বাবা, তুমি এত উত্তেজিত হও না, তুমি ভিতরে যাও, আমি দেখছি। ঠিক আছে, ওকে বুঝিয়ে এখান থেকে বের করে দে। ভাই, কি হয়েছে? কত টাকা লাগবে? 15,000 টাকা লাগবে। মাত্র 15,000 টাকা না? আচ্ছা শোন, টাকাটা আমি তোকে দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি
কি শর্ত? আমি টাকার জন্য যে কোনো শর্ত মানতে রাজি আছি। শোন না, তোর বউ তো হেব্বি সুন্দরী। দেখ, সে যদি আমাকে একটু সময় দেয় তাহলে আমি তোকে 15,000 টাকা কেন, তুই চাইলে তোকে আমি 20,000 টাকাই দিব। আর তুই আর আমি তো ভাই ভাই, তাই না? এলাকার কোনো লোকজন এটা জানবে না। রতন, মুখ সামলায় কথা ক। তুই আমার ভাই ভাই কুপ্রস্তাব কেমনে দিলি? লাগবো না তোর টাকা। তুই যদি আমার ভাই না হয়ে অন্য কেউ হইতো, জিব্বাটা টাইমটা সিরা ফালাই দিতাম। তোর এত বড় সাহস, তুই সামান্য একজন রিক্সাওয়ালা হয়ে তুই আমার গায়ে হাত তুলছস? ওই, তুই আমার বাড়ি থেকে বের হ, বের হ, ওই বের হ বলছি। তোমাকে যে থাপ্পড়টা দিয়েছে না, অনেক বেশি খুশি হয়েছি। ছি, নিজের চাচাতো ভাইয়ের বউয়ের উপরে কিনা তোমার কোন নজর গেছে? একদম বেশি কথা বলবি না। ছাড় লাগতেছে। শোন, আমার সংসারে থাকতে হলে মুখে তালা মেরে রাখতে হবে, বুঝছিস? মানুষটা সেই কখন গেছে, ফোন দিলেও ধরতেছে না। কোনো বিপদ আপদ হলো না কি আল্লাহ জানে। উফ, এত দুশ্চিন্তার ভাল লাগে না। এলাম। এটা কোনো কথা? তুমি কোথায় ছিলে? সারাক্ষণ ফোন ধরনি কেন? আর ওই যাত্রী নিয়ে অনেক দূর গেছিলাম, এর জন্য আইতে দেরি হইল। এলো এই খামডালো। এটা কিসের খাম? তোমার কোচিং এর ফিস আর ওই যে বই কেনার টাকা। আমি তোমারে কইছিলাম না, টাকার ব্যবস্থা হয়ে যাইব। কিন্তু একদিনের মধ্যে তুমি এতগুলো টাকা কিভাবে জোগাড় করলে? ফোন কইরা গ্রামের বন্ধু বান্ধবের কাছ থেকে ধার নিছি, কইছি 1 মাস পর শোধ করে দিব। ভাই, কি হয়েছে তোমার? না, আসলে মাথাটা একটু চক্কর দিয়ে উঠছে তো, এর জন্য। কি তোমার হাতে কি হয়েছে? সত্যি করে বলো তো, তুমি এই টাকা কোত্থেকে পেয়েছো? দেখো, তুমি যদি আমাকে সত্যটা না বলেছো, আমি কিন্তু এই টাকা নিব না। বলো আমাকে। কেন জিদ করতেছো কত? আমি তো চুরি ডাকাতি কইরা কোনো টাকা পয়সা আনি নাই। আমি জানি তুমি চুরি ডাকাতি করে টাকাটা আনোনি, কিন্তু আমার তো জানতে ইচ্ছা করে তুমি টাকাটা কোথায় পেয়েছো। তোমার স্ত্রী হিসেবে সেই জানার অধিকারটুকু আমার আছে, কারণ কালকে রাতে তুমি তোমার সব বন্ধুদেরকে ফোন দিয়েছিলে, কেউ তো টাকা দিতে রাজি হয় নাই। আচ্ছা দেখো, আমি তোমার বউ, আমার কাছে তুমি মিথ্যাটা বলো না। কি হয়েছে আমাকে সত্যটা খুলে বলো। আমি রক্ত বিক্রি করছি। তুমি আমার জন্য রক্ত বিক্রি করে টাকা আনছো? তুমি এটা কেন করতে গেলা? আজকে সন্ধ্যায় আমার একটা যাত্রী উঠছিল রিক্সায়। ওনার ছেলে নাকি খুব অসুস্থ, রক্ত লাগবে, এবি নেগেটিভ। আমি কইলাম আমার রক্ত এবি নেগেটিভ। আসো। কিরে রতন, তুই হঠাৎ করে আমার রিক্সা থামাইলি কেন? এই,
তুই কালকে আমাদের বাড়িতে টাকা আনতে গেছিলি, আব্বা তোর টাকা দেয়নি বলে তুই আমাদের বাড়ি থেকে টাকা চুরি করেছিস। তুই এসব কি কইতাছস? হ্যাঁ, আমি টাকা চুরি করবো কেন? হ্যাঁ, গতকালকে আমাদের আলমারি থেকে 2 লক্ষ টাকা চুরি হয়েছে, আর তুই ছাড়া আমাদের বাড়িতে কেউ ঢুকেনি। তাই টাকাটা তুই আনছিস, ভালো ভালো টাকাটা দিয়ে দে। দেখ রতন, একদম ফালতু কথা কইবি না। আমি তোকে শোবার ঘরে তো যাই নাই, বসার ঘর থেকেই তো আমার তাড়াই দিল। মিথ্যা অপবাদ দিবি না একদম আমারে। আমি কোনো মিথ্যা অপবাদ দিচ্ছি না, টাকাটা তুই ছাড়া অন্য কেউ নেয় নাই। ওই, ভালোই ভালোই টাকাটা দিয়ে দে, না তোর কপালে দুঃখ আছে। ছাড়েন, ছাড়েন বলতেছি। আপনারা কি পাইছেন? হ্যাঁ, আজকে ও রিক্সা চালার জন্য কি ওর কোনো মান সম্মান নাই? খবরদার বলতেছি, এরপর থেকে কখনো ওর সাথে আর বেয়াদবি করবেন না। আয় হায়, এ তো দেখছি চোরের বউয়ের বড় গলা। হ্যাঁ, এই শোন, আমার টাকাটা যদি ভালোই ভালো ফেরত না দেস তাহলে কিন্তু তোর খবর আছে। আমি বিশ্বাস করো, আমি কোনো টাকা পয়সা নেই নাই। উল্টা পাল্টা কথা বলতেছে। দেখো, আমি তোমাকে চিনি, আমি জানি তুমি এরকম কোনো কাজ করতে পারো না। আমি তো এই জিনিসটাই বুঝতেছি না, ও তোমার পিছনে কেন লেগে আছে? মানে কিসের শত্রুতা তোমার সাথে ওর? আমি তো এটা বুঝতে পারতেছি না। আচ্ছা, এসব বিষয়ে বাদ দাও, চলো, তোমার দেরি হয়ে যেতেছে। চলো। শোনো, এই সংসারটা একটু বুঝে শুনে চালাইতে হইব। বুঝই তো, ইনকাম পাতি কম। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি হচ্ছে বাজার খরচের জন্য 500 টাকা আর বাড়ি ভাড়ার জন্য 1200 টাকা এই, রেখে দিচ্ছি। তোমার নাম রাশেদ না? জি স্যার, আমি 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 রাশেদ। কিন্তু স্যার, আপনি এই সময় আমাকে বাড়িতে? চল থানায় চল। থানায় যাবো কিসের জন্য স্যার? আমি কি করছি? স্যার, ওকে ছেড়ে দেন, ও কিছু করে নাই, ও কোনো দোষ নাই, ও এরকম কোনো কাজ করতেই পারে না। ওকে কিছু করেন না স্যার, প্লিজ। আপনি চুপ থাকুন, পুলিশের কাজ পুলিশকে করতে দেন, চুপচাপ এখানে দাঁড়া থাকবেন। এই চল। স্যার, স্যার বিশ্বাস করেন, আমি তো কোনো কিছু করি নাই। স্যার, আমার নিয়ে যাইতেছেন, আমার অপরাধ কি? চুরি করতেছিস আবার জিজ্ঞাসা করতেছিস তোর অপরাধ কি? তুই রতন সাহেবের বাড়ি থেকে 2 লাখ টাকা চুরি করছিস। চল আমার সাথে। না না স্যার, মিথ্যা কথা স্যার, আমি কিছু করি না স্যার, আমি চুরি করি নাই স্যার, বিশ্বাস করেন, আমি চুরি করি নাই। চুপ। ধরার পরে সবাই বলে যে আমি চুরি করি নাই, থানায় নিয়ে 4-5টা জন ডলা দিমু না, একবারে মুখ দিয়ে ফারফার করে বলবি যে তুই চুরি করছিস। হ্যাঁ, না স্যার, 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 বিশ্বাস করেন, আমি চুরি করি না স্যার। আরে স্যার, স্যার কি হইলো? আমার জেল থেকে এই জায়গা নিয়ে এলেন কেন? কি ব্যাপার ওসি সাহেব, আপনি এই চোরের বাচ্চাকে আমার বাসায় কেন নিয়ে আসছেন? সব প্রশ্নের জবাব আমি দিচ্ছি। ম্যাডাম, আপনার কথা মতো জেল থেকে রাশেদ সাহেবকে এখানে নিয়ে আসছি। নীরা, তুমি? কেমন আছো তুমি? এতদিন ভালো ছিলাম না, তখন আমি অনেক ভালো আছি। তুমি আমারে দেখতে যাও না কেন জেলে? আমি তোমাকে জেল থেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু টাকার অভাবে কিছুই করতে পারিনি। তুমি আমার জন্য কত কিছু করেছো, কিন্তু আমি তোমাকে জেল থেকে ছাড়াতে পারিনি জন্য তোমাকে কখনো দেখতে যাইনি। ভেবেছিলাম কি জানো, যেদিন আমি তোমাকে জেল থেকে ছাড়াতে পারবো সেদিনে আমি তোমার সামনে দাঁড়াবো। এই, তোমরা আমার বাড়িতে কেন আসছো? আমার বাড়ি থেকে এখন বের হয়ে যাও, যাও। এই যে মিস্টার, সাবধানে কথা বলুন। উনি কি আপনি জানেন? উনি একজন ম্যাজিস্ট্রেট, ওনার সাথে সবসময় ভদ্রভাবে কথা বলবেন। ম্যাজিস্ট্রেট মানে? হ্যাঁ, আমি ম্যাজিস্ট্রেট, আমি পরীক্ষায় পাশ করেছি। তোমার বউ এখন একজন ম্যাজিস্ট্রেট। আলহামদুলিল্লাহ, তুমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছো। আমার স্বপ্ন পূরণ করছো তুমি। এই, কইছিলাম না আমার বউ একদিন ম্যাজিস্ট্রেট হইব? ওকে ফাইন, ম্যাজিস্ট্রেট হয়েছে বুঝলাম, কিন্তু আমার বাড়িতে কেন? আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার জন্য। হোয়াট? আমাকে অ্যারেস্ট করবে মানে? এই, আমি কি করেছি? আপনি কি করেছেন জানেন না? আপনি মিথ্যা চুরির অপবাদ দিয়ে আমার স্বামীকে জেল খাটিয়েছেন। আপনার জন্য একটা নির্দোষ মানুষ 4 মাস জেল খেটেছে। আর আপনার বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুক মামলার অভিযোগও রয়েছে। ম্যাডামের নির্দেশে আমি আপনার বাসার সব খোঁজ খবর নিয়েছি। আপনার বাসার কাজের মেয়ে বলেছে আপনি প্রতিদিন যৌতুকের জন্য আপনার বউকে আপনি প্রতিদিন মারধর করেন। আরে না না, আপনারা যা শুনেছেন সব মিথ্যা, এগুলো কি সত্যি না? না,
সব সত্যি কথা। তুমি চুপ থাকো। না, আমি চুপ থাকবো না। বিয়ের পর থেকে আমি তোমার আর তোমার বাবার অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছি, কিন্তু আর না। আর তাছাড়া তোমার চরিত্র খারাপ। আমি নিজেই আমার স্বামীর নামে সাক্ষী দিব। তুই কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করছিস। তুই যদি সাক্ষী দাস না, তাহলে আমি তোকে ডিভোর্স দেব। আরে তুই কি আমাকে ডিভোর্স দিবি? ডিভোর্স তো আমি তোকে দিব। তোর মতো স্বামী থাকার থেকে না না থাকা অনেক ভালো। স্বামী কেমন হওয়া উচিত জানিস? রাশেদ ভাইকে দেখে শেখা উচিত। সে রিক্সা চালিয়ে তার বউকে পড়ালেখা করিয়ে আজকে ম্যাজিস্ট্রেট বানিয়েছে। আমারও অনেক ইচ্ছা ছিল পড়ালেখা করে লাইফে বড় কিছু করার, কিন্তু তুই আর তোর বাবা মিলে বিয়ের পর আমার পড়ালেখাটা পর্যন্ত বন্ধ করে দিয়েছিস। স্যার, আপনি এক্ষুনি এই মুহূর্তে ওকে অ্যারেস্ট করে নিয়ে যান। ইন্সপেক্টর, ওকে এক্ষুনি অ্যারেস্ট করুন। চলুন, আপনি আমাদের সাথে থানায় চলুন। স্যার, আমার কথা শুনুন স্যার। স্যার, আরে আরে আসো। এ বউ, তুমি আমার এই কোন জায়গায় নিয়ে এলে? কার বাড়ি এটা? শুনো, আমি এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছি, আর আজকে থেকে এই বাসায় তুমি আর আমি থাকবো। ওরে আল্লাহ রে, তুমি সব কি কইতাছো? হ্যাঁ, এই এত দামি ঘরে থাকতে গেলে কি পরিমাণ টাকা লাগবে? এত টাকা পাবো কই? শোনো, তোমার এই ফ্ল্যাট ভাড়া নিয়ে চিন্তা করতে হবে না। তোমার বউ এখন ম্যাজিস্ট্রেট, আর যে বেতন পাবো তাতে এই 2 রুমের ফ্ল্যাটের ভাড়া ঠিকই হয়ে যাবে। তুমি আগে বলো তোমার কি ফ্ল্যাটটা পছন্দ হয়েছে কিনা। পছন্দ হইব না মানে? অনেক পছন্দ হয়েছে। আচ্ছা শোনো, তুমি এখন গোসল করে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমিয়ে নাও। আমার অফিসে অনেক কাজ আছে, এক্ষুনি যেতে হবে। সন্ধ্যাবেলা এসে অনেক কথা বলবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ। জামাই, জেল থেকে ছাড়া পাইছো তাইলে? নীলা অনেক কষ্ট করে তোমার জেল থেকে ছাড়াইছে। হ্যাঁ জানি আম্মা জান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ তো যাই না গেছো নীলা ম্যাজিস্ট্রেট হয়েছে? জি আম্মা, আমি জানতাম, আমার বিশ্বাস আছিল নীলা পারবো। যাই হোক, এখন থেকে তুমি একজন ম্যাজিস্ট্রেটের স্বামী। এখন থেকে তোমার কথাবার্তা, চাল চলন, পোশাক আশাক সব পাল্টাতে হইব। এখন আর তুমি রিক্সা টিক্সা চালাইতে পারবা না। কেন আম্মা? রিক্সা চালাইলে সমস্যা কোন জায়গায়? সমস্যা কোথায় তুমি বুঝো না? আমার মেয়ে এখন ম্যাজিস্ট্রেট, ওর বড় বড় লোকদের সাথে উঠা বসা, ওর মান সম্মান একটা আছে না? ওর স্বামী হয়ে তুমি যদি রিক্সা চালাও, তাহলে আমার মেয়ের কি মান সম্মান থাকবো? আম্মা, আমি রিক্সা চালাইতেছি, কষ্ট করে ইনকাম করতেছি, আমি কোনো চুরি ডাকাতি করতেছি না। রিক্সা চালানো তো কোনো খারাপ কাজ না, হালাল কাজ। আমি হালাল ভাবে উপার্জন করতেছি। তাছাড়া এই জায়গায় মান সম্মান যাওয়ার কি আছে? জামাই, তুমি যেমন করে কথা কইতাছো, মনে হইতাছে তুমি কোন বড় একটা কাজ করতেছো। শোনো, রিক্সা চালানো কোনো বড় কাজ না। আম্মা, আপনি মুরব্বী মানুষ, আপনার আমি সম্মান করি, তাই আমি চাই না আমার পেশা নিয়ে আপনি কোনো কথা কন। এ বিষয় নিয়ে আমি তর্ক করতে চাইতেছি না। অনেকদিন পরে আইলাম, আমি একটু আরাম করতে চাই। নীলা, এই নীলা, আরে হ্যাঁ বলো। আহা, তোমরা খেয়ে নাও না, আমার অফিসে একটু জরুরি কাজ আছে, এখনই যেতে হবে। আজকে না ছুটির দিন, তোমার আজকে আবার কিসের কাম? একজন ম্যাজিস্ট্রেটের কত কাজ থাকে, তুমি রিক্সাওয়ালা, তুমি কি বুঝবা? উফ মা, তুমি এভাবে কেন কথা বলো সব সময়? এই, আমি কোনো কিছু ভুল বলছি? আচ্ছা, যাইবা ভালো কথা, খাওন না, খাইয়া তারপর যাও। আমাকে নিয়ে চিন্তা করো না, আমি বাইরে খেয়ে নিব। গেলাম, বাই বাই। আম্মা, তাহলে আমিও যাইতেছি, দরজাটা লাগাই দিয়েন। তুমি আবার কই যেতেছো? আম্মা, ঘরে বসে থাকলে তো হইব না, কাম কাজ তো করতে হইব। তার মানে তুমি আবার রিক্সা চালাইতে যাইতেছো? জি,
তোমাদের গতকাল এত কইরা বুঝালাম, তারপরে তুমি রিক্সা চালাতে চাইতেছো। নীলা আমারে বলছে তোমার যাতে আমি বলি তুমি রিক্সা চালাতে না যাও। নীলাই কথা কইছে? হ্যাঁ, একজন রিক্সাওয়ালারে স্বামী বলে পরিচয় দিতে লজ্জা লাগে। যে রিক্সা চালানোর ইনকাম দিয়ে আজকে ও ম্যাজিস্ট্রেট হইছে, সেই রিক্সা চালানো নিয়ে তো ওর কোনো আপত্তি থাকার কথা না। আর আমি কোনো অন্যায় কাজও করি না যে আমার স্বামী বইলা পরিচয় দিতে ওর আপত্তি থাকবে বা লজ্জা লাগবে। আমি যাইতেছি। এইটা আমি কি দেখতেছি? নীলা তো কইছিল ওর নাকি দরকারে কি কাজ আছে, ও এইখানে কি করতেছে? নীলার সাথে এই লোকটাই বাকি। সে নীলার হাত ধরছে কেন? নীলার সাথে এই লোকের কি সম্পর্ক? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি আপনার কাছে যে যে প্রমাণপত্রগুলো আছে সেগুলো নিয়ে সকালে আমার সাথে দেখা করুন, আমি বিষয়টা দেখছি। আপাতত রাখছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। কি হলো মা, কিছু বলবে? নীলা, তুই এখন কত বড় অফিসার, তুই একজন ম্যাজিস্ট্রেট, আর তোর স্বামী সামান্য একটা রিক্সাওয়ালা। মা, যা বলবে সরাসরি বলো, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? আমি বলি কি, তুই রাশেদকে ছেড়ে দে। রাশেদ একজন সামান্য রিক্সাওয়ালা, ওর কোনো যোগ্যতা আছে তোর স্বামী হওয়ার? আমি বলি কি মা, তুই রাশেদকে ছেড়ে তোর মতো একজন অফিসারকে দেখে বিয়ে কর। বা তুই নিজে চিন্তা করে দেখ, তুই একজন ম্যাজিস্ট্রেট, তোর স্বামী সামান্য একজন রিক্সাওয়ালা, ব্যাপারটা কি মানায় বলতো? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। আমি একজন ম্যাজিস্ট্রেট আর আমার স্বামী রিক্সাওয়ালা, এটা আসলেই মানা যায় না। দেখছি বিষয়টা। নীলা আর তার মা ঠিকই কইছে। নীলা এখন একজন ম্যাজিস্ট্রেট আর আমি সামান্য রিক্সাওয়ালা। এখন আর আমি নীলার স্বামী হবার যোগ্যতা রাখি না। নীলা, তুমি এই জায়গায়? সমস্যা কি তোমার? তুমি এখানে কি করছো? তোমাকে আমি কোথায় কোথায় খুঁজেছি, আর তোমার ফোনটাও বন্ধ। তুমি আমাকে না জানিয়ে এখানে এসেছো কেন বলো তো? আজকে দুপুরে তো দেখছি এক পোলার হাত ধরে দাঁড়াইছিলা। আমি যখন বাড়ি ফিরছি তখন তুমি আর তোমার মা মিলা যে আলোচনা করতেছিলা সব শুনছি। তোমার মায়ে কইছে তোর স্বামী তার রিক্সাওয়ালা, তুই তো অন্য পোলারে বিয়ে কর। আর তুমি নিজে মুখেই কইছো যে আমি এখন বড় ম্যাজিস্ট্রেট হয়ে গেছি, আমার স্বামী একজন রিক্সাওয়ালা। তুমি নিজে মুখেই কইছো তুমি এখন মস্ত বড় ম্যাজিস্ট্রেট আর তোমার স্বামী এটা রিক্সাওয়ালা। ব্যাপারটা মানায় না। ঠিকই তো বলেছি, আমি একজন ম্যাজিস্ট্রেট, গাড়িতে করে চলাফেরা করি, আর তুমি রাত দিন এই বৃষ্টির মধ্যে ভিজে পুড়ে তুমি রিক্সা চালাও। এটা কি কোনোভাবে মানা যায় বলো? আমি কত শান্তিপূর্ণভাবে ভালোভাবে চাকরি করব, আর আমার স্বামী কিনা দিনমজুর হয়ে রিক্সা চালাবে? এটা কি কোনোভাবে মানা যায়? আমি তো মাকে সেজন্যই বলেছি যে আমি কিছু টাকা দিয়ে তোমাকে একটা ব্যবসা দাঁড় করিয়ে দিব, তুমি ব্যবসা করবে, তাহলে তোমার কষ্টটা কমে যাবে। আর তুমি ছেলের কথা বলছো, ওই ছেলের সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। সেই ছেলেটা একটা বিপদে পড়েছিল, ওকে কিছু লোক মিলে ফাঁদে ফেলেছিল। তারপর সে আমাকে অনুরোধ করেছিল হাত ধরে যেন আমি তাকে সাহায্য করি, সেজন্যই আমার সাথে কথা বলতে এসেছিল। আর আমি তাকে কথা দিয়েছিলাম যে আমি তাকে সাহায্য করব। আচ্ছা, তুমি চাইলে তো আমার সাথে বিষয়টা নিয়ে খোলাখুলি আলোচনা করতে পারতে, তাই না? সেটা না করে নিজে নিজে মনের মধ্যে কি সব ভেবেচিন্তে বসে আছো বলো তো? তুমি জানো আমি কি সিদ্ধান্ত নিয়েছি? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আগামীকালই মাকে বাড়িতে পাঠিয়ে দেব, কারণ মা তোমার আর আমার সম্পর্ক নষ্ট করার জন্য চেষ্টা করছে। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আমি ভাবছিলাম তুমি হয়তো আমার আর স্বামী হিসেবে মানতে পারতেছো না, আগের মতো ভালোবাসো না। তুমি কি বলছো এটা? তুমি রিক্সা চালিয়ে কষ্ট করে আমাকে লেখাপড়া করিয়েছো, খাইয়েছো, পড়িয়েছো, শেষ পর্যন্ত কিনা নিজের রক্ত বিক্রি করে পর্যন্ত আমাকে পড়িয়েছো।
আর আমি সেই স্বামীকে মানতে পারছি না। তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে আগের মতো ভালোবাসি না? আর কখনো এটা ভাববে না, মনে থাকবে। তুমি ভুলে যেও না, আমার এই রিক্সাওয়ালা স্বামীর জন্যই কিন্তু আজকে আমি ম্যাজিস্ট্রেট হতে পেরেছি। আর সেই স্বামীকে আমি ভুলে যাব, কম ভালোবাসবো, এটা আর কখনো ভাববে না। আচ্ছা, আর ভাববো না। ঠিক আছে, চলো এখন বাসায় চলো। চল।